আসসালামু আলাইকুম। রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সুমনা সুমা। প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধী দলীয় নেতার সাক্ষাৎ। বেগম খালেদা জিয়াকে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা নিতে দেননি এই আফজাল নাসের। জ্বালানি তেলের দাম নিয়ে শীঘ্রই সিদ্ধান্ত জ্বালানি বিভাগ। ভিভিআইপি লাউঞ্জে বসে সংসদ অধিবেশন দেখলেন জাইমা রহমান। গ্রামীণ অর্থনীতি শক্তিশালীকরণে অগ্রাধিকার দিচ্ছে সরকার, আমির খসরু। জুলাই যোদ্ধাদের আইনি সুরক্ষা দিতে সংসদে বিল পাস হবে, স্বরাষ্ট্রমন্ত্রী। বালিশ পর্দা কেনায় ৯/৬ সহ্য করা হবে না, চিফ হুইপ। সিরাজগঞ্জে আমির হামজার বিরুদ্ধে ১৭ কোটি টাকার মানহানি মামলা। আসিফ মাহমুদের সাবেক এপিএস মুয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা। তালাক ছাড়াই বিয়ের ৭ বছরের কারাদণ্ড হতে পারে নাসির তামিমা দম্পতির। ইরানে হামলায় ব্যবহৃত মার্কিন যুদ্ধ বিমানের জন্য আকাশসীমা বন্ধ করল স্পেন। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের তেল শোধনাগারে ভয়াবহ আগুন। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। সোমবার দুপুরে সংসদ সচিবালয় কার্যালয়ে তাদের মধ্যে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেতাকে তার কার্যালয়ে স্বাগত জানান। আলাপ শেষে প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেতাকে তার সংসদ সচিবালয়ের কার্যালয়ের দিকে খানিকটা পথ এগিয়ে দেন। প্রধানমন্ত্রীর এই সৌজন্যতা ও শিষ্টাচার দেখে উপস্থিত সবাই প্রশংসা করেন। বেলা ১২টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদের সহধর্মিণী দিলারা হাফিজের জানাজার নামাজ পাশাপাশি দাঁড়িয়ে পড়েন প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতা। জানাজা শেষে দুই নেতা একসঙ্গে হেঁটে সংসদ ভবনের দিকে এগোচ্ছিলেন। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার আগ্রহ প্রকাশ করেন বিরোধী দলীয় নেতা। সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী সংসদ সচিবালয়ের নিজ কার্যালয়ে ডাক্তার শফিকুর রহমানকে আমন্ত্রণ জানান। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে অন্যায়ভাবে গ্রেপ্তার করে ডিজিএফআই নির্যাতন করেছিল। সেই টিমের সদস্য ছিলেন আফজাল নাসের। প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের সাবেক পরিচালক, সেনাবাহিনীর সাবেক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আফজাল নাসেরের বিরুদ্ধে এক মামলার রিমান্ড শুনানিতে নতুন অভিযোগ তুলে ধরেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। ঢাকা মহানগরের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী আদালতকে বলেছেন, বরখাস্ত ওই সেনা কর্মকর্তা ইউনাইটেড গ্রুপের প্রশাসনিক কর্মকর্তা ছিলেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে তিনি ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা নিতে দেননি। সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসিবুল্লাহ পিয়াসের আদালতে জুলাই আন্দোলনের সময় দেলোয়ার হত্যা মামলায় আফজাল নাসেরকে রিমান্ডে নেওয়ার আবেদনের শুনানি হয়। রোববার রাতে রাজধানীর মিরপুর ডিওএইচএস এর বাসা থেকে সাবেক এই সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়। রাষ্ট্রপক্ষে ওমর ফারুক ফারুকী বলেন, আফজাল নাসের ২০০৬ থেকে ২০০৮ সাল পর্যন্ত ডিজিএফআই এ কর্মরত ছিলেন। মঈনুদ্দিন ফখরুদ্দিনের আমলে রাজনৈতিক নেতাকর্মী ব্যবসায়ীদের অত্যাচার করেছিল, বিশেষ করে বিএনপি নেতাকর্মীদের। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে অন্যায়ভাবে গ্রেপ্তার করে ডিজিএফআই নির্যাতন করেছিল। সেই টিমের সদস্য ছিলেন আফজাল নাসের। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী বলেছেন, আমাদের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই, তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে। আমরা ক্লিয়ার নির্দেশনা দিয়েছি, কৃষি খাতকে অগ্রাধিকার দিতে হবে। উপজেলা কৃষি কর্মকর্তা ও ইউএনওর মাধ্যমে যাতে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কৃষকরা ডিজেলটা পায় সে চেষ্টা করছি। জ্বালানি তেলের দাম নিয়ে সরকার বিচার বিশ্লেষণ করছে জানিয়ে তিনি আরো বলেছেন, শীঘ্রই এ বিষয়ে সিদ্ধান্ত জানা যাবে। সোমবার সচিবালয়ে জ্বালানি মন্ত্রণালয়ের সভাকক্ষে এ কথা বলেন তিনি। যুগ্ম সচিব বলেন, রাশিয়া থেকে 2 মাসের জন্য 6 লাখ টন ডিজেল আমদানির জন্য প্রক্রিয়া চলছে। এ বিষয়ে আমেরিকার কাছেও অনুমতি চাওয়া হয়েছিল। কিছু দেশে আমেরিকার স্যাংশন থাকায় অনুমতি এই প্রক্রিয়ায় যেতে হয়েছে। তিনি বলেন, এখন পর্যন্ত আমরা ভারত থেকে 22,000 টন ডিজেল পেয়েছি, তাদের সঙ্গে আমাদের চুক্তি রয়েছে। এছাড়া ইন্দোনেশিয়া থেকেও তেল আনা হচ্ছে, সিঙ্গাপুর, মালয়েশিয়া, নাইজেরিয়া, যুক্তরাষ্ট্র থেকেও তেল আমদানির চেষ্টা চলছে। তিনি আরো বলেন, হরমুজ প্রণালী দিয়ে তেল আমদানির জন্য আমরা ইরানের সঙ্গে কথা বলেছি। আমাদের জাহাজ হরমুজ দিয়ে আসতে সমস্যা নেই, কিন্তু সব জাহাজ বাংলাদেশের পতাকাবাহী হয় না, এখানেই সমস্যা তৈরি হতে পারে। ভিভিআইপি লাউঞ্জে বসে সংসদ অধিবেশন পর্যবেক্ষণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। সোমবার বিকেল ৩টায় সংসদ অধিবেশন শুরু হলে তিনি ভিভিআইপি লাউঞ্জে বসে সংসদ অধিবেশন পর্যবেক্ষণ করেন।
এর আগে গত 12 মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হলে সেদিনও মা জোবাইদা রহমানের সঙ্গে জাইমা রহমানও ভিভিআইপি লাউঞ্জে বসে সংসদ অধিবেশন পর্যবেক্ষণ করেন। নতুন উন্নয়ন প্রকল্প গ্রহণ ও গ্রামীণ অবকাঠামো সম্প্রসারণের মাধ্যমে গ্রামীণ অর্থনীতি শক্তিশালীকরণ এবং গ্রামীণ জনগণের জীবনমান উন্নয়নে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সোমবার সংসদে সরকারি দলের সংসদ সদস্য মোহাম্মদ আখতারুজ্জামান মিয়ার এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। তিনি জানান, পূর্ববর্তী সরকারের নেওয়া 500টিরও বেশি প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি 10%-এরও কম এবং প্রায় 1300টি প্রকল্প বর্তমানে পর্যালোচনার আওতায় রয়েছে, যেখানে অপচয় ও দুর্নীতির সংশ্লিষ্টতা রয়েছে। আমির খসরু বলেন, এ সকল তথ্য সরকারি নথির ভিত্তিতে উপস্থাপন করা হয়েছে এবং যেহেতু প্রকল্পগুলো পূর্ববর্তী সরকারের সময় নেওয়া, তাই এ বিষয়ে মন্তব্য করার সুযোগ সীমিত। তবে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, বর্তমান সরকারের উন্নয়ন পরিকল্পনার আওতায় নেওয়া প্রকল্পগুলো গ্রামীণ অর্থনৈতিক কর্মকাণ্ডকে গতিশীল করা এবং গ্রামীণ জনগণের জীবনমান উন্নয়নে বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে। জুলাই আগস্টের ছাত্র জনতার গণঅভ্যুত্থানে অংশ নেওয়া জুলাই যোদ্ধাদের ইনডেমিনিটি তথা আইনি ও সাংবিধানিক সুরক্ষা দিতে সংসদে বিল পাশ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। একই সঙ্গে গণঅভ্যুত্থান চলাকালে পুলিশের পোশাক পরে যেসব সন্ত্রাসী হামলা চালিয়েছে তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না বলে প্রত্যেককে বিচারের আওতায় আনা হবে। সোমবার জাতীয় সংসদ অধিবেশনে সংসদ সদস্য আখতার হোসেন ও জয়নুল আবেদিন ফারুকের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। সংসদের সভাপতিত্ব করছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেন, জুলাই যোদ্ধাদের ইনডেমিনিটি দেওয়ার বিষয়ে জুলাই জাতীয় সংসদে আমরা অঙ্গীকারবদ্ধ। এই অঙ্গীকারের পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তী সরকারের সময় জুলাই যোদ্ধা সুরক্ষা অধ্যাদেশ জারি করা হয়েছিল। বর্তমানে 133টি অধ্যাদেশের সঙ্গে এটিও মহান জাতীয় সংসদে উপস্থাপন করা হয়েছে। তিনি জানান, এসব অধ্যাদেশ পরীক্ষা নিরীক্ষা করে রিপোর্ট দেওয়ার জন্য একটি বিশেষ সংসদীয় কমিটি গঠন করা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্যদের জন্য বরাদ্দ করা ভবনগুলোর আসবাবপত্র কেনাকাটায় কোনো ধরনের অনিয়ম বা নয়-ছয় বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ মোহাম্মদ নুরুল ইসলাম। তিনি বলেন, অতীতে আলোচিত বালিশ পর্দা বা ছাগল কাণ্ডের মতো ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। সোমবার সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদ কমিটির দ্বিতীয় বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন। বৈঠকে আসবাবপত্র কেনাকাটার ক্ষেত্রে গুণগত মান নিশ্চিত করা এবং ক্রয় মূল্যে যৌক্তিক রাখার উপরে বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। বৈঠকে মানিক মিয়া অ্যাভিনিউ ও নাখালপাড়ায় অবস্থিত সংসদ সদস্যদের আবাসিক ভবনের সংস্কার ও মেরামত কাজের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আগামী 10 এপ্রিলের মধ্যে এসব বাসা বরাদ্দ দেওয়ার লক্ষ্যে নির্ধারণ করে দ্রুত কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে শেরেবাংলা নগরের এমপি হোস্টেলের 156টি অফিস কক্ষ সংস্কারের অগ্রগতিও পর্যালোচনা করা হয়। জ্বালানি মন্ত্রীকে নাস্তিক ও ইসলাম বিদ্বেষী বলে মামলার ফাঁদে পড়লেন আলোচিত জামাত নেতা সংসদ সদস্য মুফতি আমির হামজা। সোমবার সিরাজগঞ্জ সদর আমলি আদালতে তার বিরুদ্ধে 100 কোটি টাকার মানহানির মামলা করেন এক আইনজীবী। মামলায় দণ্ডবিধির 500 ধারায় মানহানির অভিযোগ আনা হয়েছে। আদালতের বিচারক সুমন কুমার কর্মকার মামলাটি আমলে নিয়ে আদেশের জন্য অপেক্ষমান রাখেন। বাদী জাতীয়তাবাদী আইনজীবী সমিতির নেতা এস.এম. নাজমুল ইসলাম বলেন, মুফতি আমির হামজা বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রীকে নিয়ে বিরূপ মন্তব্য করে তার সম্মানহানি করেছেন। এ কারণে তিনি আদালতে মানহানির মামলা করেছেন। যুব ক্রীড়া এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সাবেক সহকারী একান্ত সচিব মোয়াজ্জেম হোসেনের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ সাব্বির ফয়েজ এ আদেশ দেন। এদিন সিআইডির উপপরিদর্শক মোহাম্মদ আব্দুল হান্নান তার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়, অভিযুক্ত ব্যক্তি মোয়াজ্জেম হোসেন অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার ও ক্রীড়া উপদেষ্টার সাবেক সহকারী থাকাকালে তদবির বাণিজ্য, টেন্ডারবাজি ও চাঁদাবাজির মাধ্যমে শত শত কোটি টাকার মালিকানা অর্জন করেন। এসব অর্থ তিনি অবৈধ উপায়ে সংযুক্ত আরব আমিরাত, কানাডা, যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশে পাচার করেছেন। এ অবৈধ সম্পত্তি অর্জন করার বিষয়ে মানি লন্ডারিং এর অভিযোগের অনুসন্ধান চলছে। তালাক না দিয়ে বিয়ে করার অভিযোগে অস্বীকার করে আদালতে সাফাই সাক্ষ্য দিয়েছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার নাসির হোসেনের স্ত্রী তামিমা সুলতানা তাম্মি।
সোমবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে তিনি নিজেদের নির্দোষ দাবি করেন এবং ন্যায় বিচারের আবেদন জানান। মামলার সূত্রে জানা যায়, 2021 সালের 14 ফেব্রুয়ারি রাজধানীর উত্তরায় একটি রেস্তোরাঁয় নাসির হোসেন ও তামিমা সুলতানার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। তবে অভিযোগ ওঠে, তামিমা তার আগের স্বামীকে তালাক না দিয়েই এই বিয়ে করেন। এ ঘটনায় তামিমার আগের স্বামী রাকিব 2021 সালের 24 ফেব্রুয়ারি নাসির ও তামিমার বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরে একই বছরের 30 সেপ্টেম্বর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। এর পরিপ্রেক্ষিতে 2022 সালের 7 ফেব্রুয়ারি আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। মামলায় অভিযোগ প্রমাণিত হলে নাসির হোসেন ও তামিমা সুলতানার 5 থেকে 7 বছরের কারাদণ্ড হতে পারে। ইরানের উপর হামলায় ব্যবহৃত মার্কিন সামরিক বিমানের জন্য আকাশসীমা বন্ধের ঘোষণা দিয়েছে স্পেন। একই সঙ্গে যৌথভাবে পরিচালিত সামরিক ঘাঁটিতে প্রবেশের উপর আরোপিত নিষেধাজ্ঞা বৃদ্ধি করা হয়েছে বলেও জানিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী মার্গারিতা রোবলেস। সোমবার রাজধানী মাদ্রিদে সাংবাদিকদের তিনি একথা বলেন। তিনি বলেন, ইরানের যুদ্ধে সংশ্লিষ্ট কোনো কার্যক্রমের জন্য আমরা সামরিক ঘাঁটি বা আকাশসীমা কোনোটি ব্যবহারের অনুমতি দেই না। এই সিদ্ধান্তের ফলে মার্কিন সামরিক বিমানগুলোকে বিকল্প পথ ব্যবহার করতে হবে, তবে জরুরি ফ্লাইটগুলো এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে। স্পেনের অর্থমন্ত্রী কার্লোস কুয়েপ্রো বলেন, এই সিদ্ধান্ত স্পেনের সেই অবস্থানকে প্রতিফলিত করে যে একতরফাভাবে শুরু করা এবং আন্তর্জাতিক আইনের বিরুদ্ধে কোনো যুদ্ধকে আমরা সমর্থন করি না। ইরান এবং লেবানন থেকে উত্তর ইসরায়েলে চালানো ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের উত্তরাঞ্চলের হাইফা বন্দরের কাছে বাজান তেল শোধনাগারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার ইরান ও লেবাননের হামলার পর ওই শোধনাগারে অগ্নিকাণ্ড ঘটেছে বলে ইসরায়েলের স্থানীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 12 এ প্রচারিত ভিডিও ফুটেজে শোধনাগারটির থেকে কালো ধোঁয়ার কুণ্ডলী আকাশে উঠতে দেখা গেছে। শোধনাগারটিতে সরাসরি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে নাকি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ধ্বংস করা ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে এই আগুনের সূত্রপাত হয়েছে সেই বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে এখন পর্যন্ত এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সংবাদ মাধ্যমটি বলছে, হাইফার পার্শ্ববর্তী ক্রায়োট এবং সাফারাম এলাকাতেও ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন। আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। এছাড়াও আমাদের ভিডিও লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আল্লাহ হাফেজ।